হ্যালো ডাটা স্ট্রাকচার লাভার্স, আজকে আমরা আমাদের ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি টপিক দেখব, সিম্পলিফাইং বিগো। আমরা গত লেকচারে বিগো এন এবং বিগো ও ওয়ান এই দুটো জিনিসই দেখেছি এবং সাথে সাথে এক্সাম্পলও দেখেছি। তো এই যে বিগো ও এন এবং বিগো ও ওয়ান আমরা যেই কমপ্লেক্সিটিগুলো দেখেছি, একটা সময় আমরা প্রোগ্রাম রান করলে আমাদের কমপ্লেক্সিটির অনেকগুলো পার্ট হয়ে যায়। বিগো ও এন, বিগো ওয়ান, এরকম অনেকগুলো পার্ট হয়। এরকম একটা এক্সাম্পল আমরা গত ক্লাসে দেখেছি। এই টোটাল পার্টটাকে কীভাবে বিগো সিম্পলিফাইং করে, মানে ছোট করে দেয়, এর জন্য বিগোর 5টি রুলস কাজ করে। এই 5টি রুলস মেনে যখন আমরা আমাদের প্রোগ্রাম করব বা এই 5টি রুলস আমরা মনে রাখবো, তখন আমরা আমাদের সহজেই কমপ্লেক্সিটি বের করতে পারবো এবং আমরা জানবো যে আমাদের প্রোগ্রামের কমপ্লেক্সিটি কত। এই জিনিসটা আমরা সহজেই জানতে পারবো। তো আমরা আজকে এই সিম্পলিফাইং বিগো সম্পর্কেই জানবো। তো তার আগে একটি কথা বলে নেই, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কখনোই সামনে যেতে পারবো না। আপনাদের সহযোগিতায় হয়তোবা আজকের এই ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের ভিডিওটি লাখ লাখ মানুষের কাছে পৌঁছাবে এবং লাখ লাখ মানুষ তার স্বপ্নের চূড়ায় যেতে পারবে। এটাই আমাদের সফলতা আপনারা বলতে পারেন। আমাদের স্বপ্নই এটা, যেহেতু আমাদের এই শিক্ষা থেকে সবাই নিজেদের স্বপ্নের চূড়ায় যেতে পারে আমাদের সহযোগিতা থেকে। তো আপনাদের এই সাপোর্টটা আমরা চাই। অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন। তো আমরা আজকে সিম্পলিফাইং বিগো সম্পর্কে জানি। ফার্স্ট অফ বিগোর প্রথম যে রুলটা, ফার্স্ট রুল, ফোকাস অন স্কেলেবিলিটি। ঠিক আছে, এই স্কেলেবিলিটি জিনিসটা হলো এরকম, যখন আমরা কোনো সিস্টেম বানাবো, আমরা কখনো একজন ইউজারের কথা চিন্তা করে সিস্টেমটা বানাবো না। আমরা যখনই বানাবো আমরা চিন্তা করব গুগল ফেসবুকের মতো মিলিয়ন বিলিয়ন ইউজার আমাদের সাইটে হতেই পারে, স্বাভাবিক। তখন আমরা প্রোগ্রামটা লিখলে আমাদের প্রোগ্রামটা কীরকম হওয়া উচিত, যে মিলিয়ন বিলিয়ন ইউজারের জন্য আমরা ওইভাবেই আমাদের প্রোগ্রামটা রান করব। তো আমাদের ফার্স্টে আমাদের স্কেলেবিলিটির উপর ফোকাস করতে হবে। তো স্কেলেবিলিটির দুইটা পার্ট আমি আপনাদেরকে বলেছি আমাদের বিগো লেকচারে। আপনারা সিকোয়েন্স অনুযায়ী ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং কনসিডারিং ওয়ার্স্ট কেস সিনারিও, ঠিক আছে, কনসিডারিং ওয়ার্স্ট কেস সিনারিও, এই ব্যাপারটা হলো এরকম, যেখানে আমাদের একটা এক্সিকিউট দরকার হবে, সেখানে অবশ্যই আমরা মাল্টিপল এক্সিকিউট করব না। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমরা অ্যারের যে সার্চ সিস্টেমটা, অ্যারের সার্চ থেকে আমি কিন্তু যদি 50,000 সার্চ নাম্বারটা নেই, আমি ইনস্ট্যান্ট এক এক্সিকিউটের মাধ্যমে আমি নিতে পারি, সার্চ করে ইন্ডেক্স দিয়ে নিতে পারি, কিন্তু এর জন্য আমি কখনো লুপিং ইউজ করব না। এরকম অনেকগুলো সিনারিও আছে যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখব। তো আমরা রুলসগুলো মনে রাখি, কনসিডারিং ওয়ার্স্ট কেস সিনারিও। দেন থার্ড যে রুলটা, রিমুভ অল পসিবল কনস্ট্যান্টস। এই আরেকটা রুলস আমরা মনে রাখি, রুলসটা হলো রিমুভ অল পসিবল কনস্ট্যান্ট। যখন আমাদের প্রোগ্রামটা কী হবে, বড়, মানে আমাদের একটা প্রোগ্রামের মধ্যে অনেকগুলো কমপ্লেক্সিটি পার্ট থাকবে, বিগো ও ওয়ান, বিগো এন বা বিগো এন স্কোয়ার। তো আমরা যতগুলো আমাদের কনস্ট্যান্ট থাকবে, হতে পারে 3n, 5n, 6n, 100n, এই যে 100 কনস্ট্যান্ট, এই জিনিসগুলো আমরা রিমুভ করব। ঠিক আছে, এটা আমরা আরেকটু সামনে সিনারিওতে দেখব। দেন 4 নাম্বার যে রুলসটা, কনসিডার ডিফারেন্ট ভেরিয়েবল ফর ডিফারেন্ট ইনপুট। আমরা যখন একটা প্রোগ্রাম করব, আমরা সবসময় চেষ্টা করব যে একটা ইনপুটের উপরেই ওই প্রোগ্রামটা যেহেতু নির্ভরশীল হয়, মানে একটা ইনপুটের উপর রেখেই আমরা আমাদের লুপিং চালাতে চেষ্টা করব, যেহেতু ডিফারেন্ট ভেরিয়েবল পর ডিফারেন্ট ইনপুটের আমরা যতটা পারি ইগনোর করার চেষ্টা করব। দেন 5 নাম্বার যে রুলটা, রিমুভ অল নন ডোমিনেস্টেন্স। এই রিমুভ অল নন ডোমিনেস্টেন্সের জন্য আমরা এক্সাম্পলে বুঝবো, এটা আমাদের এক্সাম্পল দিয়ে আমরা ক্লিয়ার হব। তো আমরা নেক্সটে আমরা চলে যাই আমাদের পরের পার্টে। ঠিক আছে, কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার। এই জিনিসটা আমরা কী বুঝেছি, আমাদের যে 3 নাম্বার রুলটা, রিমুভ অল কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার। আমরা যদি দেখি এখানে আসছে কত, ও এন প্লাস 10, এখানে কনস্ট্যান্ট কত, 10 হলো একটা কনস্ট্যান্ট মান। আর এন এর মান এখানে 1 লাখ, 10 লাখ, 5 লাখ, 20 লাখ, যাই ইচ্ছা হতে পারে, আমরা জানি না। তো কনস্ট্যান্টটা আমাদের এখান থেকে এইরকম সিনারিওর ক্ষেত্রে, আমরা যখন একটা প্রোগ্রামের মধ্যে ও 1 থাকবে 50টা প্লাস একটা এন থাকবে, তাহলে আমাদের মেইন যদি আমরা লক্ষ্য করি, আমাদের টোটাল প্রোগ্রামটা ওই এনের উপরে নির্ভরশীল। আমাদের প্রোগ্রাম আমরা দেখব যখন প্র্যাকটিক্যালি, তখন দেখব। তো এই রিমুভ অল কনস্ট্যান্ট যখন আপনার প্রোগ্রামে দেখবেন যে এন প্লাস
100, তখন আপনি 100 বাদ দিয়ে আপনার প্রোগ্রামের কমপ্লিসিটি হবে n, ও n, মানে কনস্ট্যান্টটা রিমুভ। তো এটা আমার 3rd নাম্বার রুল অনুযায়ী আমরা এই 5টা রুল যখন মনে রাখবো, আমরা আমাদের যে কমপ্লিসিটি এটা সহজেই যত বিশাল প্রোগ্রাম হোক আমরা সিম্পলিফাইং করে বিগোর এই রুলগুলো ইউজ করে সিম্পলিফাই করে আমরা আমাদের সহজেই কমপ্লিসিটি বের করতে পারবো। আমাদের এই প্রোগ্রামের কমপ্লিসিটি হবে ও n। সেকেন্ড যদি আরেকটা উদাহরণ দেখি, এখানে কত আছে ও 100 n প্লাস 50। এখানে আমাদের কনস্ট্যান্ট কত 100 প্লাস 50, এই দুইটা কিন্তু কনস্ট্যান্ট। তা আমাদের এখানে কি n হাজার সংখ্যক হোক আমাদের সবসময় nই, আমাদের কনস্ট্যান্টগুলো রিমুভ, কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার। আপনার হাজার কনস্ট্যান্ট থাকলেও এটা ডাজ নট ম্যাটার, এটা সবসময় মনে রাখবেন। বিগো আমাদেরকে এই সুবিধা আমরা সহজেই যেহেতু আমাদের কমপ্লিসিটি বের করতে পারি। তা আমরা এখানে যদি আমাদের কনস্ট্যান্ট রিমুভ করে দেই তাহলে আমাদের কমপ্লিসিটি কত হচ্ছে ও n। থার্ড যদি আমরা আরও একটি এক্সাম্পল দেখি, এখানে কত আছে ও n স্কোয়ার প্লাস 5n প্লাস 8। তো এই ক্ষেত্রে আমাদের কাজ করবে 5 নম্বর রুল এবং কাজ করবে 3 নম্বর রুল, কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার। এখানে কনস্ট্যান্ট কত 8 এবং 5, এই দুটো হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার। আমাদের এই 8 এবং 5 কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার রুল দ্বারা রিমুভ হবে। তাহলে আমাদের 3 নম্বর রুলটা যদি আমরা মাথায় রাখি আমাদের এই দুইটা জিনিস রিমুভ হবে। এবং যে রিমুভ অল নন ডোমিনেন্স, এই জিনিসটা হলো যে আমাদের সিমিলার ইনপুট, মানে n যদি যে n এর যে স্কোয়ার পার্টটা মানে n ইন্টু n, মানে n এর উপরেই কাজ করছে, n এর যে ডাবল যে কাজটা হচ্ছে, যে n এর পোর্শন মানে এই প্রোগ্রামটাতে n স্কোয়ার বারই কাজটা হচ্ছে। সো আমাদের এই n ইনপুটটা নন ডোমিনেন্স nটা এখান থেকে রিমুভ হবে। তো সেই ক্ষেত্রে আমাদের আউটপুট কি থাকবে শুধু n স্কোয়ার। তো আমাদের এখানে যদি এই কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার এবং রিমুভ অল নন ডোমিনেন্স রুল দ্বারা আমরা এই দুইটা জিনিস অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের থাকবে ও n স্কোয়ার। তো আপনারা হয়তো বা এখানে একটু আপনাদের গোলমাল পাকাতে পারেন যে আমাদের n স্কোয়ার হচ্ছে কীভাবে। আমরা যদি চিন্তা করি n স্কোয়ার প্লাস 5n প্লাস 8, এই টোটাল প্রোগ্রামটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি যারা কাজ করে, ম্যাথমেটিক্যালি আমরা বীজগণিত সমীকরণ যখন ইকুয়ালিটি করি, ঠিক আছে, আমাদের টোটাল পার্টটা এই যে n স্কোয়ারের উপর কিন্তু নির্ভরশীল টোটাল প্রোগ্রামটা, মানে n স্কোয়ার সংখ্যক বার সে রান হচ্ছে। এই জন্য আমাদের যে কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার বাদ দিয়ে দিব, এবং যে নন ডোমিনেন্সটা হলো এরকম যে আমার যে মেইন ইনপুট যেটার উপর নির্ভরশীল, যে যতবার সে এক্সিকিউট হচ্ছে যার উপর নির্ভরশীল হয়ে, এখানে এক কথা বলা যায় আমাদের যখনই আমরা দেখব স্কোয়ার পার্ট আছে, n স্কোয়ার পার্ট আছে, তখন আমরা বাকিগুলো চিন্তা করব না, nটা তখন আমাদের ডাজ নট ম্যাটার। ঠিক আছে, তো কনস্ট্যান্ট এবং রিমুভ অল নন ডোমিনেন্স দিয়ে আমরা কি করতে পারতেছি, আমাদের এই দুইটা পার্ট বাদ দিতেছি রিমুভ। তাহলে আমাদের কনস্ট্যান্ট এবং এই যে রিমুভ অল নন ডোমিনেন্স এই দুইটা রুল দ্বারা আমরা কি করতে পারতেছি, এই দুইটা জিনিস রিমুভ হচ্ছে। তাহলে আমরা সহজেই বলতে পারতেছি আমাদের প্রোগ্রামের কমপ্লিসিটি কত হবে n স্কোয়ার। তা আমি সহজে আপনাদেরকে আরও একবার ওভারভিউ দেই। যদি আমাদের যদি কেউ এখন একটা প্রোগ্রাম দেয় এবং আমরা ওখানে দেখি, আমরা কিন্তু গত ক্লাসে ও n কখন হবে, ও 1 কখন হবে, আমরা দুইটা কমপ্লিসিটিরই ভিডিও দিয়েছি। এখন এই ভিডিওটা হলো সিম্পলিফাইং করা। আমাদের একটা প্রোগ্রামে ও 1 থাকতে পারে, ও n থাকতে পারে। আমরা যখন n স্কোয়ার দেখব তখন আমরা এই বিষয়টা আরও ক্লিয়ার হব। আজকে যদি আপনারা n স্কোয়ার নাও বুঝেন তাহলে স্কিপ করতে পারেন, বাট বুঝার ট্রাই করবেন। তো এই ব্যাপারটা কি দাঁড়ালো, যখন আমাদের এই একটা প্রোগ্রামে ও 1 ও n থাকতে পারে, তখন আমাদের এই যে বিগোর সিম্পলিফাই রুল দ্বারা আমরা কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার, তখন আমরা কী করতে পারি, এই যে 10 n এর প্লাস 10 মানে কনস্ট্যান্ট রিমুভ করে দিলে আমাদের ওই প্রোগ্রামের কমপ্লিসিটি কত হবে ও n। এরকম যদি এখন 100 n প্লাস 15 থাকে, কনস্ট্যান্ট বাদ দিয়ে দিলে আমাদের টোটাল কমপ্লিসিটি আমরা সবসময় বলবো কত ও 1। আবার যখন স্কোয়ার পার্ট থাকবে তখন আমাদের 5 নম্বর রুল আর 3 নম্বর রুল অ্যাপ্লাই করলে আমাদের 5n মানে nটা বাদ হয়ে যাবে এবং 3 নম্বর রুল দ্বারা কনস্ট্যান্ট বাদ হয়ে যাবে। তখন আমাদের প্রোগ্রামের কমপ্লিসিটি সবসময় থাকবে n স্কোয়ার। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি নাও বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, এবং আমাদের সাপোর্ট গ্রুপ আছে, সেখানে গিয়ে আপনি কোন পার্টটা বুঝেন নাই আমাদেরকে কোশ্চেন করবেন। থার্ড যদি আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদের, দেখেন এখানে আছে কত ও n প্লাস 10। তো এখান থেকে আমাদের রিমুভ হবে কত, আমরা যদি ওই কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার রুল অ্যাপ্লাই করি, তাহলে আমাদের 10টা বাদ দিয়ে আমাদের কমপ্লিসিটি থাকবে ও n প্লাস। যদি আরেকটা রুল দেখি, এখান থেকেও আমাদের যদি এই যে স্মলার টার্মস ডাজ নট ম্যাটার, ঠিক আছে, তো আমরা কি করব 15 এবং 1000 কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার রিমুভ করে ফেললে আমাদের থাকবে ও n। এখানে বল 1000 থাক, 10,000 থাক, 20,000 থাক, আমাদের কোটি ইউজার হতে পারে, স্বাভাবিক, কনস্ট্যান্ট কোটি হতে পারে। কনস্ট্যান্ট 1 লাখ হইলেও সেখানে একবারই আমার প্রোগ্রামটা এক্সিকিউট হবে। আর যদি এখানে 10 লাখ nও হয়, সেখানে আমার n সংখ্যক বারই প্রোগ্রামটা এক্সিকিউট হবে। এখানে মেইন
লক্ষ্যটা কোন জায়গায়, আমাদের n সংখ্যকবার প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে, এই বিষয়টা থেকে আমাদের কমপ্লেক্সিটি সবসময় কত থাকবে, n। ঠিক আছে, এই যে নাম্বার অফ ইনপুট, তাহলে আমাদের এই ইনপুটের সংখ্যক পর্যন্তই কিন্তু আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে, এই জন্য আমাদের কমপ্লেক্সিটি সবসময় 1। যদি আমরা এখানে দেখি, এখানে আমাদের 5n থাক 8 থাক যাই হোক থাক, আমাদের প্রোগ্রাম এক্সিকিউট হবে n স্কোয়ার বার। n স্কোয়ার বার আমার প্রোগ্রাম এক্সিকিউট হবে দেখে আমাদের এই 3 নাম্বার এবং 5 নাম্বার রুল দ্বারা আমরা রিমুভ অল নন ডোমিনেন্স এবং কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার এই দুটা রুল অ্যাপ্লাই করে আমরা এই পার্টটা বাদ দিয়ে দিলে আমাদের প্রোগ্রামের কমপ্লেক্সিটি দাঁড়াবে n স্কোয়ার। আমি আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কোশ্চেন করবেন। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এই বিষয়টা আপনি বুঝলেই আপনি যখন যত বিশাল প্রোগ্রামই করেন না কেন, আপনি তখন বুঝতে পারবেন আপনার প্রোগ্রামের কমপ্লেক্সিটি কত। কারণ আমাদের এই বিগো সিম্পলিফাই আমাদের এই রুলগুলো দ্বারা আমাদের যত বিশাল প্রোগ্রামই হোক আমাদেরকে কমপ্লেক্সিটি বের করার জন্য সহজ পদ্ধতি দিয়েছে। তা আমরা এই যখন এই যে আমাদের এখানে কিন্তু আমরা গত পর্বে আমরা এই চার্ট সম্পর্কে বলেছি, এখানে এক্সিলেন্ট, গুড, পেয়ার, ব্যাড, হরিবল অনেকগুলো পার্ট রয়েছে। তো এই যে ও এন এবং এন, আমরা যখন এই নাম্বার অফ এলিমেন্ট, ঠিক আছে, আমরা এই যে এক্সিকিউট হচ্ছে আমরা কনস্ট্যান্ট যখনই একবার এক্সিকিউট হয় আমাদের থাকে ও ওয়ান, এবং যখন নাম্বার অফ ইনপুটের উপর নির্ভরশীল হয় তখন কিন্তু আমাদের আউটপুট কত হয়, আউটপুট হয় ও এন। এখন এই জিনিসটা এই চারটা যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব এই চারটা যদি লক্ষ্য করি, এই যে পার্ট আমাদের যেই চারটা যাচ্ছে, চারটার কোনো কি নির্দিষ্ট পয়েন্ট আছে, এটা ইনফিনিটি হতে পারে। তো এই যে ইনফিনিটি হতে পারে এই জন্য আমাদের কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার, সেই জায়গায় যদি আমাদের 5000 এনও হয় আমাদের সবসময় কমপ্লেক্সিটি কত থাকতেছে, এন, কারণ আমাদের এন ইনফিনিটি হতে পারে স্বাভাবিক। আবার যখন আমাদের কনস্ট্যান্ট যে ও ওয়ান হবে, ও ওয়ান যদি 10 লাখও হয় ওইখানে একবারেই এক্সিকিউট হবে, ওটা ডাজ নট ম্যাটার, আমাদের সবসময় কমপ্লেক্সিটি থাকবে ও ওয়ান। এই যে বিষয়টা আমরা এখন কি করব, আমরা এখন আমাদের যে গত ক্লাসে আমরা বলছি আমরা একটা প্রোগ্রাম দেখব, গত ক্লাসের যে প্রোগ্রামটা ওইখানে আউটপুট কত আসবে আমরা তা দেখব। আমরা বলেছি আমাদের কমপ্লেক্সিটি হবে ও এন। তো আমি যে 5টা রুলস আপনাদেরকে বলেছি এই 4টা রুলস আপনারা অবশ্যই মনে রাখবেন, এবং ফার্স্টের যে রুলসটা ওটা মনে রাখতে অবশ্যই হবে, ওটা রেখে আপনি প্রোগ্রাম করবেন। তো যাই আমরা আমাদের এক্সাম্পল দেখি। তো এই যে এক্সাম্পল দেখতে পাচ্ছি, আমরা দেখতেছি আমাদের লাস্ট যে ক্লাসে আমরা এই এক্সাম্পলটা আপনাদেরকে বুঝিয়েছি, তা আজকে বুঝাবো না। আমাদের লাস্ট আউটপুট কত আসছে, ও অর্ডার অফ 9 + 3n কমপ্লেক্সিটি। তো আমরা বলেছি এটার কমপ্লেক্সিটি কত, ও এন। এই জিনিসটা আমরা আজকে বুঝবো। তা আমরা যদি এখানে আমাদের রুল অ্যাপ্লাই করি, 3rd নাম্বার যে রুলটা কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার, এই যে কনস্ট্যান্ট হলো এখানে কত, 9 এবং 3, এই দুইটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমাদের কমপ্লেক্সিটি কিন্তু ও এন। এই যে আমাদের দেখেন আমাদের প্রোগ্রাম কিন্তু অনেক বিশাল, কিন্তু আমরা সহজেই কিন্তু আমাদের ওই রুলগুলো অ্যাপ্লাই করলে আমাদের কমপ্লেক্সিটি আমরা লাস্টে কত হবে এটা আমরা বলে দিতে পারতেছি। তাহলে কি এই বিষয়টা আমরা সহজেই কিন্তু বলে দিতেছি। তাহলে এই যে বিষয়টা, এই সিম্পলিফাইংয়ের বিষয়টা বিগো আমাদেরকে সুবিধা প্রদান করতেছে। এই রুলগুলো আপনারা মনে রাখলেই আপনাকে যখনই ইন্টারভিউ কোশ্চেন হোক যেখানেই হোক আপনার প্রোগ্রাম করবেন তখনই আপনি বুঝতে পারবেন সহজে যে আপনার প্রোগ্রামের কমপ্লেক্সিটি কত হবে। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আপনাদের সাপোর্ট আমরা আশা করতেছি, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা চেষ্টা করতেছি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের আর কোনো অন্য টপিক রিলেটেড ভিডিও চাইলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আমাদের গিটহাবে ফলো দিয়ে রাখতে পারেন, কারণ আমরা নেক্সট যে প্রজেক্ট করবো আমরা গিটহাবে আপলোড দিব, এবং আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন দিতে পারেন। আমরা যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সাপোর্ট গ্রুপে অনেকে কোশ্চেন করবে, আপনার নেটওয়ার্ক তৈরি হবে, আপনি যখন কোশ্চেন করবেন আরেকজন আনসার দিবে। এই যে একজনের আনসার দেওয়া, কোশ্চেন করা, এই বিষয়টা থেকে আপনি আরও বেশি জানতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি কোডিং, আল্লাহ হাফেজ।